নমস্কার, অনন্যার আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে যার জার্নির কথাটা তার কাছ থেকে আমরা শুনে নেব বা আড্ডার মাধ্যমে তার জীবনের বিভিন্ন কাহিনী শুনবো। তিনি একাধারে ফিল্ম মেকার, কোরিওগ্রাফার, সরোজ খানের কাছ থেকে তালিম নিয়েছেন এবং তার নিজস্ব কাজের জন্য, শর্ট ফিল্মের জন্য পুরস্কৃত হয়েছেন। তিনি হচ্ছেন গার্গী মুখোপাধ্যায়। ওয়েলকাম টু মাই শো গার্গী। থ্যাংক ইউ সো মাচ। তাহলে জার্নিটা আমরা স্টার্ট করি। তোমরা আছো তো আমার সাথে? আচ্ছা, যে প্রশ্নটা আমি সবাইকে প্রথম করি, গার্গী কেমন আছো বল? প্রথমে বলবো, আমি যদি ভালো থাকি তাহলে আমার সামনের মানুষটাও ভালো থাকবে, তো আমি বিন্দাস আছি। এই যে যে পুরস্কারটা তুমি তোমার কাজের জন্য, ফিচার ফিল্মের জন্য, যে 2025 সালে যে ফিল্ম ফেস্টিভ্যালে যে পুরস্কারটা পেয়েছো, সেই জার্নিটা আসতে তোমার রাস্তাটা তো নরম ছিল না। অনেক ইট কাকড় পেরিয়ে তুমি এই রাস্তাটায় পৌঁছেছো। কেমন লাগছে পুরস্কারটা নিতে, যখন স্টেজে উঠলে? এক্স্যাক্টলি, আমি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি। আমাকে সাবিত্রী চট্টোপাধ্যায়, ওনার হাত থেকে আমি পুরস্কৃত পেলাম এবং সিনেমাটার নাম হলো অমাই, ফিচার ফিল্ম, যেটা আপকামিং আসতে চলেছে। আমার বিভিন্ন জায়গায় আমার ফেস্টিভ্যালে আসছে, উইনারও হচ্ছে। এটা আমার কাছে ভীষণ বড় পাওনা। আমি জানি না মানে কোন সময় ভালো কর্মের ফল। আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই। সব থেকে বড় কথা হলো, এই সিনেমাটা করার পেছনে অনেক আমার খাটনি ছিল। 2020 থেকে আমার এই কাজ শুরু হয়ে গেছিল, অর্ধেক কাজ হয়ে আমার থেমে গেছিল। তার পেছনে কারণ হলো লকডাউন হয়ে গেছিল, যেখানে আমি একটা প্রডিউসার পেয়েছিলাম এবং সে আমার অর্ধেক টাকা দিয়ে চলে যায় এবং মাঝখানে পড়ে যায় আমি, এবং অনেকজনের কাছ থেকে আমাকে শুনতে হয়েছে অনেক কথা। কিন্তু আমার কি গেছে আমি কাউকে বোঝাতে পারিনি। হলো দেন আমি ঠিক করলাম 2024-এ, যখন আপনারা হয়তো জানেন আরজি করের ঘটনাটা ঘটছে, তখন এদিকে আমার মানসিক চাপ পড়ছে যে সবাই মিলে বলছে যে সিনেমাটা শুরু করতে হবে। ওটার একটা চাপ, এখানকার একটা চাপ। আমি অডিশন নিতে বসেছি, ওখানে কাউকে পছন্দ হচ্ছে না। টিম পর্যন্ত বলছে যে একটা কাজ করো দিদি, তুমি লিড ক্যারেক্টারটা তুমি করো। এবার শুরু হলো আমার জার্নি, আমার ওয়ার্কশপ করা, নিজেকে ভাঙা। যা হয়, আমরা থিয়েটার আর্টিস্ট, সুতরাং আমাদের অনেক কিছু করতে হয়। যেটা হলো 3 মাস আমি কারোর সাথে কথা বলতাম না, একা স্ক্রিপ্ট পড়তে পড়তে আমাকে কাঁদতে হতো। আমি একেবারে আমার ফ্ল্যাশব্যাকে চলে গেছি, আমার লাইফস্টাইলে যেইভাবে আমার পার্সোনাল লাইফটাকে আমি মনে করেছি, যেহেতু এটা ডিপ্রেশনের একটা রুগী নিয়ে একটা গল্প। এবার প্রশ্ন আসতে পারে যে হঠাৎ আমার মানে লাইফস্টাইলে ডিপ্রেশনের কথাটা এলো কেন? কারণ ওর পেছনে অনেক প্রশ্ন লুকিয়ে আছে। সেটা হলো আমার বিয়ে হয়ে যায় 2020-তে, এবং তখন তার ঠিক 8 মাস আগে এই সিনেমাটার কাজ হতে হতে বন্ধ হয়ে যায়, এবং সেই জার্নিতে এন্ট্রি হয় আমার এক্স হাজব্যান্ড, যিনি কিনা ইন্ডাস্ট্রির একজন অ্যাক্টর। ওনার সাথে আমার আলাপ হয় 2019-এ। আমার এই সিনেমার মানে মেন ভিলেন ক্যারেক্টারের জন্য আমি ওনাকে চয়েস করি, এবং তখনই উনি আমাকে কোথাও ভাবে বুঝতে পারে যে এর অনেক সোর্স আছে, একে ধরে আমাকে উঠতে হবে। কারণ ওনার একটা জার্নি আসে, যখন স্ট্রাগল জার্নি। এবার আমি মনে করি যে আমার পাশে তো কেউ ছিল না, আমি যদি কারোর পাশে থাকি এটা আমার জন্য অনেক। আমি তো কোনোদিন আমার বাবার জন্য কিছু করতে পারিনি, আমার বাবা অনেক আগে মারা গেছেন। সুতরাং আমি যখন জানতে পারি ওনার বাবা মানুষটার সাথে যখন দেখা করি, প্রথম ইন্ট্রো হয়, তখন আমার কেন জানি মনে হয় যে হেড অফ দ্য ফ্যামিলি যদি এত ভালো মানুষ হয়, তাহলে তার ছেলে কেমন হবে। এই কথাটা ভাবার পরে মানে আমি যেরকম ভাবে বড় হয়েছি, আমি সেরকমই তো ভাববো, আমার হেড অফ দ্য ফ্যামিলি যেরকম হবে আমরা সেরকম ভাবেই তৈরি হয়েছি। সুতরাং ওনাকে দেখে আমার এত ভালো লেগেছে, একটা পজিটিভ ভাইবস পেয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি ওখানে একটা হাদসা আমার জীবনে ঘটবে। একটা 1.5 বছরের জার্নি, আমার সংসার জীবন পুরো ভেঙে গেল। 2022-এ 10th মে আমি বাড়ি ফিরে আসি। এবার ফ্ল্যাশব্যাকে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, হয়তো এদিকে ওদিক হয়ে যাবে। তাহলে কি গার্গী একটা কথা আমরা বলতে পারি যে আমাদের যে প্রফেশনাল যে জার্নিটা, তার সাথে ব্যক্তিগত জার্নি ভাঙাচোরা রিলেটেড? হ্যাঁ, আছে তো, আমার অনেক সাহায্য করে। এই কারণে তো এখানে আসছে যে আমার সিনেমাটা করতে গিয়ে আমার যে অভিনয়টা করেছি, সবাই আমাকে বলেছে যে এত ইউনিক চোখের জল এলো কোথা থেকে। আমার যেখানে গ্লিসারিন দিতে হয়, যখন সিনেমাটা আপনারা দেখবেন বুঝতে পারবেন পুরো রিয়েল। সবাই বলেছে, আমি বারবার বলেছি ঠিক আছে তো, কোথাও অসুবিধা, আমি এক টেকে গেছি, কোনো এনজিও নিতে হয়নি। এনজিও মানে যেটা আমি আবার যদি রিটেক নিই, বলে এনজিও আমাদের ভাষায়।
তো দেন সবাই বলেছিল, এবং এটাও বলি বেস্ট অ্যাক্ট্রেস হিসাবেও আমার একটা জায়গা থেকে আমি অ্যাচিভ করলাম এই সিনেমাটার জন্য, যেখানে আমি লিড ক্যারেক্টার করেছি। এখানে 3টে ব্রেক ছিল আমার, একটা ডিপ্রেশন, একটা নর্মাল থিংস। এইভাবে গল্পটা না দেখলে বোঝা যাবে না, আমি তাই জন্য বলতে চাইছি না। সেটা আমাকে সাহায্য করেছে আমার লাইফ স্টাইলটা, যেটা আমার জার্নি, আমি সবার সামনে কাঁদতে পারতাম না, সেই কান্নাটা আমি পুরো ফেলেছি আমার সিনেমাতে। মানে ওই 13 বছরের সংসার জীবনের কষ্টটা আমি, ওই ট্রমাটা আমি ওখানে দিয়েছি, যার জন্য আমার কাজটা ভালো করতে পেরেছি। কিছু দরকার লাগে জীবনে, একটু আঘাত না পেলে না মানুষ এগোতে পারে না। আমি চাই যে এটা মনে করি, যদি জীবনে কোনো দুঃখ বা কষ্ট আছে, মনে করবে তোমাকে ওভারকাম করার জন্য তোমার একটা জায়গা তৈরি করে দিল, তুমি নিজেকে তৈরি করে নাও। কৃষ্ণ একটা কথা বলেছিল, যখন আমার কাছে এসে হাত তুলবে তখন বুঝে নেবে তোমার লাইফস্টাইল এবার আমি তৈরি করবো। তার আগে যে জার্নিটা হলো সেটা হলো তোমার শিক্ষা। তাহলে আমরা গার্গীর কাছ থেকে একটা কথা কিন্তু আজকে খুব একটা খুব লেসন আজকে আমরা শিখলাম, যে আমাদের প্রফেশনাল জায়গাতে যদি আমাদের উন্নতি করতে হয়, এগিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনটাকেও কিন্তু তার সাথে জুড়ে দিতে হবে, তাই তো? এক্স্যাক্টলি। গার্গীকে তাহলে আমাদের খুব জানতে ইচ্ছা করছে, গার্গী এই ফিল্ম লাইনে যে এসেছো, কাজটা কোথায় প্রথম, কার কাছে প্রথম শিখেছো? প্রথমে যদি বলতে হয় যে স্ক্রিপ্ট লেখা, এটা তো হাতে খড়ি এক ধরনের, আমরা সরস্বতী পূজায় করি, কিন্তু আমার জীবনে সরস্বতী ছিলেন সমিতা ঘটক, ডটার অফ ঋত্বিক ঘটক, যেটা অনেকেই চেনেন, অনেকে চেনেন না। তার কারণ হলো বর্তমানে উনি এখন বেঁচে নেই, 2016 সালে উনি মারা গেছেন, এবং তখন আমি শুটে ছিলাম, আমি ওনার শেষ দেখাও দেখতে পাইনি। এবং ওনার মেয়ে মারা যান 2012-তে, যার জন্য আমাকে অ্যাডাপ্ট করতে চেয়েছিল। আমার মাকে বলেছিল যে তোমার মেয়ে কিন্তু তোমার একার না। সুতরাং আমি বহুবার মানুষ হারিয়েছি, আবার বহুবার আমার নিজেকে তৈরি করেছি, কিছু করার নেই। একটা কথা আছে জানেন তো, যখন যাকে আঁকড়ে ধরেছি পেয়েছি শুধুই কষ্ট, জানি না এর মায়ের বন্ধন কাকে বলে, এটি অন্তিম নাকি শ্রেষ্ঠ। 2 লাইনের লেখা, তো বলে দিলাম আপনাকে। সত্যি আমরা তাহলে গার্গীর জার্নিতে গার্গীর সাথে কিন্তু চলে এসেছি, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা, গার্গীর কাছ থেকে এখন শুনলাম যে স্ক্রিপ্ট রাইট সেটা তিনি শিখেছেন। আচ্ছা গার্গী, তুমি তো যেহেতু ফিল্ম মেকার, তাহলে তোমাকে তো হাতে কলমে কাজটা শিখতে হয়েছে। এক্স্যাক্টলি। তোমার শুরুটা কোথা থেকে হয়েছে? ওনার হাত থেকে তো শুরু করি, আমার হাতে করি, এবং যেটা ব্লাড কানেকশন শর্ট ফিল্ম 2015 থেকে কাজ শুরু করি, এবং 2 জনকে নিয়ে কাজ করেছিলাম, আমার 2টো ভাইকে নিয়ে, অয়ন এবং ইন্দ্রনীল, যারা এখন ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো জায়গায় কাজ করছেন। আর কথায় আছে কি জানেন তো, প্রথম দিন যাদের সাথে জার্নিটা হয় না, ওটা সারা জীবন মনে রাখতে হয়, তাহলে জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি যদি ভুলে যান, তাহলে তো আমি মনে করি আপনার থেকে বড় বেঈমান কেউ নেই। সুতরাং আমার ওই ছোট প্রোডাকশনটা তুলে ধরতে তারা আমার অনেক সাহায্য করেছেন, এবং শুধু তাই না, এবং সেটার জন্য এটা আমার বলতে গেলে পোর্টফোলিও বলতে পারেন এক কথায়, যেটা সবাইকে দেখতে দিয়েছিলাম, সবাই ডিরেক্টররা দেখেছেন, এবং শুধু বলেছিলাম শুধু আপনারা দেখুন, যদি মনে হয় তাহলে আমাকে কাজে নিলেন, এই বলে সবার কাছে এসেছিলাম। এবং তখন আমার একটা মুম্বাই থেকে একটা কাজ আসে, টিভিসি অ্যাড করা, বলেছিল অ্যাসিস্ট করবে, আমার প্রোডাকশনটা তোমায় দেখতে হবে। ওটাই হলো আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট। 2015 থেকে কাজ শুরু করি, এবং আস্তে আস্তে জার্নি শুরু হচ্ছে। আমি রূপসী বাংলায় হাইস্ট টিআরপি সপ্তসুর, আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন, রূপসী বাংলায় সপ্তসুর হাইস্ট টিআরপি পাওয়া হয়, ওই চ্যানেল থেকে 5 বার দেখানো হয়, কারণ ওটা থ্রিলার কনসেপ্ট নিয়ে আমি কাজটা করেছিলাম। এবং যারা আমার সাথে কাজ করেছিল তারা আজকে সবাই সেলিব্রিটি, প্রথম ক্যামেরা কাজ আমার হাত ধরে। এবং তারা বলেছিল গার্গীদি তোমার সাথে হাত ধরে আজকে আমরা এখানে, তুমি চাইলে পারতে ইন্ডাস্ট্রির সব যা ভালো মুখ, বড় মুখ যা বলা হয় এক কথায় নন প্রেস, তো তুমি সেটা করোনি, তুমি থিয়েটারদেরকে তুলে এনেছো। আচ্ছা, আমি মনে করি আমি নিজে থিয়েটার আর্টিস্ট, সুতরাং ওখানে অনেক ট্যালেন্ট লুকিয়ে থাকে যেটা ধামা চাপা পড়ে যায়। সো এটা আমার নিজের চোখে দেখা, যে তাদেরকে আর গুরুত্ব দেওয়া হয় না, তার কারণ তাদের পরিবারের কোনো কেউ থাকে না বলে ইন্ডাস্ট্রিতে। তাহলে কি একটা কথার ইন্ডাস্ট্রিতে যে ঘুরে বেড়ান এপোকিট? এক্স্যাক্টলি, একদমই 100% তো আমি বলবো। তার মধ্যে সব থেকে বড় প্রমাণ তো আমি নিজেই। আমাকে একটা মেয়ে হিসাবে আমি বলি, এবার ফ্ল্যাশব্যাকে যাচ্ছি, যখন পুরোটাই বলতে হবে অনেক কথা যেটা আমার ফ্যামিলি এখনো জানে না, কারণ আমি ভীষণ ইন্ট্রোভার্ট, আমি বলতে পারি না, আমি হাসি মুখে সবার সামনে আমি ঘুরে বেড়াই। কারণ কি দরকার ভালো থাকা আমার কাছে, আমি সারাদিন না খেতে থাকতে পারলেও কেউ জিজ্ঞেস করবে না তুমি না খেয়ে আসো কিনা। সুতরাং খাইতে হবে নিজেকে, বাঁচতে হবে নিজেকে, ভালো থাকতে হবে নিজেকে। আর যদি আমি ভালো থাকি তাহলে আপনিও ভালো থাকবেন। আমি যখন এখান থেকে বেরিয়ে যাবো তখন আপনি একবার হলেও মনে করবেন না ও যতটুকু এন্টারটেইন করে গেছে এটা আমার কিছুক্ষণের জন্য আমাকে মনে রাখবে।
একদম আমি সহমত। এই যে কলকাতা থেকে বম্বে এই যে জার্নিটা, এই জার্নির মধ্যে গার্গী আমরা তো সচরাচর পেপার বা অনেক জায়গায় দেখি যে ফিল্ম লাইনের অভিজ্ঞতাটা কেউ বলেন খারাপ, কেউ বলেন ভালো। তোমার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটা তোমাকে নাড়িয়ে দিয়েছে, বা তোমার সাথে কোনো অপমানজনক ঘটনা ঘটেছে যেটা তুমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছো? অনেকেই শুনবে আমার কাছের মানুষরা, যেটা এতদিন আমার 10 বছরের জার্নিতে শুনিনি, এবার আজকে আমি বলছি। বলার কেউ মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন, তাই এতদিন কেউ জিজ্ঞেস করেনি, কারণ কি সময় দিতে লাগে তার জন্য। আজকে উনি আমাকে সময় দিয়েছেন, তাই জন্য আমি আজকে তাকেই সময় দেবো। যখন বলছেন এই কথাটা, তাহলে বলি 2015-তে যখন আমি ব্লাড কানেকশনটা করি, আমার কাছে একজন অ্যাক্টর, নাম বলবো না, সে মাঝখানে 7 বছর পুরো বসে গেছিল এবং রিসেন্ট দেখছি সিরিয়াল করছে। তখন উনি আমাকে শোয়ার প্রস্তাব দিয়েছিলেন। আমি ডাইরেক্ট বাংলা কথা বলি, কারণ আমি থেকে শিখেছি। আমাকে যেটা বলা হয়েছিল যে তোমার শুতে হবে, তুমি ডিরেকশন কেন দেবে? আমি ডিরেকশন দিতে চাই, কারণ আমি ক্যামেরা ছাড়া কিছু বুঝি না। আমার ক্যামেরার পেছনে ডিরেকশন দেবো, স্ক্রিপ্ট শিখছি একজনের কাছ থেকে, আমার গুরু, ব্যাস। আপনি শুধু আমাকে নাম বলি, এখানে বলছি না। তো আমি বলেছিলাম যে এই জনের মানে ডিরেক্টর, নাম করা ডিরেক্টর, তার অ্যাসিস্ট করার জন্য যদি একটু সুযোগ করে দেন। দেন আমাকে আলটিমেট করেছে, কেন তুমি অভিনয় করছো না কেন? তখন হচ্ছে অভিনয় করব, আমি চাইছি আমি ডিরেকশন দিতে, যাতে অ্যাসিস্ট করতে করতে ডিরেকশন দিতে পারি। তো বলছে একটা কাজ করো না, তুমি তো অভিনয় করো, মানে থিয়েটার করো, তাহলে অভিনয়টা করো না, তুমি তো করতে পারো যতটুকু আমার মনে হলো তোমার ব্লাড কানেকশন দেখে। তাই সুযোগ পাবো? তখন বলছে হ্যাঁ, কেন পাবে না, একটা কাজ করতে হবে, সেটাও যদি তুমি করতে পারো। বলছি কি, সিগারেট খাও? বলছি না, সিগারেট তো খাই না। তাহলে তো তোমাকে ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে তো সিগারেট খেতে হবে। মদ খাও? বলছি না, মদ খাই না। তাহলে কি খাও? বলছি আমি তো কিছু খাই না, আমি তো মানে দুধ চা খেতে একটু ভালোবাসি, ওটাই আমার নেশা। বলছে গাঁজা গাঁজা খাও না? এখানে তো ইন্ডাস্ট্রিতে 99% গাঁজা খায় সবাই। দেন বলছে একটা কাজ করো, তুমি অমুক দিনে আসো, আমার সাথে দেখা করো, আমার ফ্ল্যাটে আসো। বলছি ফ্ল্যাটে কি মানে কোনো কি ইন্টারভিউ আছে? তখন না মানে সাদা মনে কালো নেই, মানে 2015-এর কথা বলছি, না 14-এর কথা বলছি। তো আমি বলছি যে আমি আসবো, বেশ। আমি বাড়িতে এলাম, আমাকে ফোনে বোঝাচ্ছে যে তোমাকে আমার সাথে শুতে হবে। বলছে কেন? রিয়েলি? একদম পুরো বাংলায় বলেছিল। বলছে কেন? শোনো, এই তুমি আজকে আমার সাথে শোবে, তারপরে তার অ্যাসিস্ট্যান্টের সাথে শোবে, তারপরে তার সাথে শোবে, তারপরে তুমি যদি জায়গা পাও, দেন এই যে এতজনকে দেখছো অ্যাক্ট্রেস, সবাই শুয়ে কাজ করছে। তাই সবাই শুয়ে কাজ করছে, মানে এগুলো শুনে না আমি ভাবছি যে এরকম হতে পারে, মানে এটা আমার কাছে ভীষণ প্রশ্ন। তখন আমি একটাই কথা বলেছিলাম, সরি, আমার মনে হয় এই জন্মে আর অ্যাক্ট্রেস হওয়ার সুযোগ নেই, আর হলো না। যদি পারেন তো মানে হওয়ার জায়গাটা করে দেবেন। আচ্ছা তোমার দ্বারা কিছু হবে না, তোমাকে আমি বলে রাখছি, তুমি কোনোদিন ডিরেক্টর হতে পারবে না। আচ্ছা তাই হতে পারবো না, ঠিক আছে। এটা হলো 2014, কাটটু চলে যাই আমি 2015। আমি ব্লাড কানেকশনটা করে সবার আগে ওনাকে পাঠিয়েছিলাম। উনি আমার কনসেপ্ট দেখে চুপ হয়ে আমার ব্লক করে দেয়। 7 বছর বাদে ওনার সাথে দেখা হয় 2021-এ আমার একটা সিনেমার মানে একজনের সিনেমার প্রিমিয়ার শোতে। আমাকে দেখে মাথা নিচে করে ফেলে, কারণ তার আগে ওই যে জার্নিটা আমার, রূপসী বাংলা, মুম্বাইয়ের কাজ, শর্ট ফিল্ম, আমার অলরেডি উনি ফেসবুকে, আমি ওনাকে ব্লক করি, বিকজ আপনাকে দেখতে হবে, আপনাকে সুযোগ করে দিয়েছি দেখার জন্য। তো উনি দেখেছেন, চুপ হয়ে গেছেন, কিছু বলার নেই, কারণ কি ওনার জবাবটা আমি মনে হয় আমার কাজের দ্বারাই জবাবটা দিতে পারি। অপমান যে যখনই করুক উত্তর দিতে হবে না, হেসে চলে আসো, ভালো লাগবে না ঝগড়া করতে হবে না, নিজেকে স্ট্যান্ডার্ডটা নামাতে হবে না, কারণ কি ওই স্ট্যান্ডার্ডে তুমি বিলং করো না। সুতরাং তোমার কাজের দ্বারা তুমি জবাবটা দাও, এটা আমি মনে করি। হয়ে গেল এই একটা পার্ট। এরকম আরেকটা পার্ট আসে আমার জীবনে, সেটা হবে 2018-তে মুম্বাইতে যাওয়ার মাঝখানে এসেছিলাম, আবার যাব। তখন আমার কাছে একটা অপরচুনিটি আসে কি না, কাস্টিং দেখতে হবে কলকাতার। তো উনি নিজের নামটা আমি বলছি না, কারণ কি বলা যায় না। তো উনি মুম্বাইতে কাজ করতেন, উনি এখানে পরিচয় দিয়েছিলেন ডিরেক্টর, ঠিক আছে, অমুক তমুক সবার সাথে ফটো তুলে দেখেছিল, তো আমি এদেরকে নিয়ে কাজ করেছি। দেন উনি ভুলে গেছে, আমি আমার ব্যাকগ্রাউন্ড বলিনি, যে আমি অলরেডি ডিরেকশনে আমার গিল কার্ড আছে, কারণ আমাদের গিল কার্ড আলাদা থাকে দিদি, যেখানে আমার বাড়ির ঠিকানাও থাকবে। আচ্ছা, ঠিক আছে।
তো ওটাই আমার পরিচয়। যেরকম যতগুলি ডিরেক্টর থাকে তাদেরও গিল্ড কার্ড আছে, এটা অ্যাসোসিয়েশন বোম্বে, এটা আমি শুনেছি, মুম্বাইতে আছে, টলিউডে আছে, ঠিক আছে, সব জায়গায় আছে, সবার একটা করে কার্ড থাকে। এটা আমার মানে পরিচিতি। তো দেন ওনাকে আমি বলিনি আমার কি রয়েছে, আমি দেখতে চাই ওনার কি আছে, উনি কি দেখাতে পারেন, ওনার কি ট্যালেন্ট আমি দেখতে চাইছিলাম। যদিও আমার থেকে বড়, আমার করা উচিত, কিন্তু ঠেকে তো মানুষ শেখে না, তখনই তো সন্দেহটা জন্মায়। তো কয়েকটা ছেলে মেয়েকে আমি ওনার সাথে আলাপ করিয়ে দিই, তারা বলছে দাদা দিদি কিছু যদি মনে না করো, দাদাটার কথাবার্তা আমার ভালো লাগছে না, স্ক্রিপ্ট কিছু দিচ্ছে না, মানে এদিকে টিকিট কেটে নিয়েছে, সেটা হলো বিহারের। দেন আমি আলটিমেট আমি কিছু বলিনি, আমি সেদিনকে এন্ট্রি হই, তার আগে আমি থানা টালিগঞ্জের আমি অলরেডি ডায়াল করিনি যে আমি আপনাদের যখন ডাকবো আপনি আসবেন। মানে আমার ভিতরে না জোরটা সাংঘাতিক এসে যায় ওই মানে প্রথম জার্নিটার পর থেকে। তো দেন ওনার কাছে যাই, বলছি বাবা তুমি এসছো এতদিন বাদে, হঠাৎ কি হয়েছে, কালকে এরা সবাই বেরিয়ে যাচ্ছে, টিকিট কাটা হচ্ছে, টিকিটগুলো দেখি, টিকিট কেটে স্টার্ট করে আমি ফটোটা তুলে নিই, ঠিক আছে, ফটো তুলে আমি থানায় পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে। দেখে বলছি ঠিক আছে, কটার সময় তোরা যাচ্ছি, সবাই না আমাকে ভাবছে যে হঠাৎ আমি ওনার হয়েটা কথা বলছি। ওটা আমি তখন বললাম যে দাদা কিছু যদি মনে না করেন, আপনি আপনার গিল্ড কার্ডটা আপনার কাছে আছে? বলছি কিসের গিল্ড কার্ড, মানে বুঝতে পারিনি যে আমি ডাইরেক্ট চার্জ করবো। আচ্ছা। দেন বলছে যে ডিরেক্টরের গিল্ড কার্ড, আপনি তো মুম্বাই এতগুলি কাজ করেছেন, এতজনের সাথে কাজ করেছেন, তো কার্ডটা দেখান। তখন উনি না ফেসে গেছে, বলতে গেলে না আমি করে যাচ্ছে, মানে রীতিমতো কোনো কথা নেই, স্ক্রিপ্টটা দেখান, পিডিএফ করে অন্তত দেখান যে এই পিডিএফ এর কাজ, ওরা তো কেউ জানে না কি ক্যারেক্টারে কাজ করছে, আপনি বিহারের টিকিট কেটে নিয়েছেন কিসের জন্য? আচ্ছা, ওনার কাজ ছিল অন্য কিছু, ট্রাফিকিং এর হতেই পারে, আচ্ছা মেবি, ঠিক আছে। দেন আসে ওই থানা থেকে, আমি ফোন করি, উনি বলছে যে তোমার আমি লাইভ শেষ করে দেবো, আমাকে আবার সেই আমার পেছনে ইয়ে করা, মানে এই থ্রেডটা ছিল বিশাল বড় চ্যালেঞ্জিং। ওই প্রথমটা খুব একটা ছিল না, আমি যে দেখবো তুমি কি করে মুম্বাইতে আসতে পারো, তোমাকে আমি মাঝ রাস্তায় মেরে দেবো, মানে খুব বাজে থ্রেড দেওয়া হয়েছিল। দুইজন ছিলেন, এই দুইজন হলে একজন আজকে বর্তমানে জীবিত নেই। তার কারণ হলো তার মেয়ে আমাকে ফোন করে কাটটু 2 বছর বাদে, যে ওনার মেসেজে আমি দেখি আপনার মেসেজ যে আপনাকে থ্রেড দেওয়া হয়েছিল, কি হয়েছিল আমাকে একটু বলবেন? বলছে কেন, কি হয়েছে? যে আমার বাবাকে পারলে ক্ষমা করে দেবেন, উনি আপনার হয়তো কোনোভাবে হাই লেগেছে, একটা কথা আছে না যে আপনি যদি সৎ থাকেন এবং চোখের জল যদি পড়ে তো ওটা তো লাগবে ভাই, তুমি যেই হোক। আমাকে থ্রেড দেওয়া হয়েছিল যে মাঝ রাস্তায় আমাকে শেষ করবে, দেখবো কি করে মুম্বাই আসতে পারো। দেন আলটিমেট যেটা ঘটলো, উনি নাকি ওনার ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়, 6 মাস বিছানায় ছিল, তারপরে বেড শুলে উনি মারা যায়। মানে লাস্টে ওনার আর রিকভারি করতে পারেনি, কারণ বয়সটাও দেখতে হবে 62, ওই বয়সে এসব কাজ করতেন। গার্গীর কাছ থেকে যে ঘটনাগুলো শুনছি, সত্যি আমরা অনেক কিছু জানতাম না। তাহলে তো গার্গী আজকে তোমাকে একটা কোয়েশ্চেন আমাকে করতেই হয়, যে যারা নতুন আসতে চাইছে এই ইন্ডাস্ট্রিতে, তাদের তুমি কি বলবে, কিভাবে তাদেরকে বলবে, কিভাবে তারা তাদের লক্ষ্যে পৌঁছাবে, তাদের একটা কিছু সাজেশন, তাদের একটা কিছু দাও। যদি আমার মতো মেন্টালিটি থাকে, জেদ থাকে, ভরসা থাকে, আর 4 আঙ্গুল যদি থাকে, তোমাকে কেউ আটকাতে পারবে না যদি সঙ্গে ট্যালেন্ট থাকে। একটু ধৈর্য ধরো, আজকেই নামলাম আজকেই হিরোইন হব একদম না, সে যেটাই হবে একটু স্ট্রাগল করো। কারণ কি একটা কাহাওয়াত আছে আমাদের জীবনে, স্কুলিং আর কলেজের লাইফে কোশ্চেন পেপারটা কিন্তু এক হয়, উত্তরটা এক হয়, কিন্তু লাইফস্টাইলে কোশ্চেন পেপার কিন্তু আলাদা হয়, সুতরাং স্ট্রাগলটাও আলাদা হয়, এটা মাথায় রাখবে। একদম একদম আই এগ্রি, একদম এই কথাটা মানতেই হবে। এবার একটু আমরা অন্য কিছু গার্গীর কাছ থেকে জেনে নিই। গার্গী, এই ফিল্ম জগৎ ছাড়া আর কি করতে ভালো লাগে? ফিল্ম জগৎ ছাড়া ডান্স তো ভালো লাগে, আর আমি শায়রি লিখতে খুব ভালোবাসি, কবিতা লিখতে ভালোবাসি, এবং এখন দেখি সব ফেসবুকে যারা নিজেদের হাইলাইট করতে চায় তাদেরকে একটু হেল্প করি যে এইভাবে এইভাবে কর, ঠিক হয়ে যাবে, এই লেখাটা পাঠিয়ে দে, আমার লেখার নামটা কেটে দিতে বলি, তুই লেখাটাতে দেখবি, সবাই দেখবে, অ্যাপ্রিসিয়েট করবে। আমার মনে হয় যে যদি আমার জন্য কারোর ভালো হয় তো উপরে কেউ বসে আছে আমার ভালো চাওয়ার জন্য। এটা তো সত্যি গার্গী, তুমি যে কথাটা বললে সেটা কিন্তু আজকের দিনে সবাই করে না। যেরকম আমার সাথে হয়েছে, কোনো কিছু যদি কাউকে জিজ্ঞাসা করতে যায়, সে সেটাকে পুরোপুরি ভাবে এড়িয়ে যায়,
কেন আমরা তো ছোটবেলা থেকে একটাই জিনিস শিখেছি যে তুমি যদি কাউকে শেখাও তাহলে তো তোমার ছুরির ধারটা বাড়বে, ধারটা তো কমে যাবে না কোনোদিন। কিন্তু আসল কথাটা হচ্ছে কেউ যদি কিছু শিখে নেয় তাহলে কিন্তু সে মনে করে সেটা সে অন্য কাউকে শেখাবে না। যাই হোক, আমরা গার্গীর কাছ থেকে শুনে নিলাম গার্গীর নাচতে ভালো লাগে, ডান্স গার্গীর খুব ফেভারিট। তাহলে গার্গী অবসর সময় কাটে কি? অবসর সময় আমি লিখি ভীষণ, মানে কোনো কনসেপ্ট এলে বা গান লেখা, আমারও সিনেমার গান আছে সেটা আমার লেখা, আমার সুর, আমি ডিরেকশন দিয়েছি, মানে ওটাও মিউজিক ডিরেকশন আমার দেওয়া, যেটা মানে জিও সাওয়ান স্পটিফাইতে চলছে আমার এই গান। ওই যে সিনেমাটা অমাই রিলিজ করতে চলেছে, খুব ভালো গানটা হয়েছে, সবাই বলেছে, আমি তো বলতে পারি না, কারণ কি নিজের প্রশংসা তারাই এটাই যাদের পাপা থাকে ভিতরে। তো আমি মনে করি আমি যত দিন বাঁচবো আমার পাটা যেন মাটিতে থাকে, ব্যাস। একদম ভালো। গার্গীকে তার সিনেমার জন্য অনেক শুভেচ্ছা জানাই, এবং অবশ্যই আমি তো দেখবো, তোমরাও তো দেখবে নিশ্চয়ই, আশা করি। দেখে কিন্তু অবশ্যই গার্গীর এই সিনেমাটা, ছবিটা আমরা দেখতে পারবো ইউটিউবে। কেমন লাগলো অবশ্যই সেই মতামত কিন্তু কমেন্টে দিতে হবে, তাহলে কিন্তু গার্গী সেটা থেকে ইন্সপায়ার হবে, ইন্সপায়ার হয়ে কিন্তু আমরা আরো ভালো ভালো কাজ গার্গী থেকে দেখবো, তাই তো গার্গী? আবার আমরা একটু গার্গীর জার্নিটা দেখে নিই। গার্গী, প্রথমে যখন তোমাকে আমি প্রশ্ন করলাম তার উত্তরে তুমি একটা কথা বলেছো, এক্স হাজবেন্ড। তো যদি তোমার খুব অসুবিধা না থাকে, দর্শকদের হয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এক্স কেন কথাটা বললে, হঠাৎ কি কেন বললে? তার পেছনে একটা হাদসা গেছে 2020 থেকে 2022 10th অফ মে আমি বাড়ি ফিরে আসি। আচ্ছা। মাত্র 75 টাকা হাতে নিয়ে, আমার ব্যাংকে 75 টাকা ছিল, এবং মাকে বলি যে তোমার কাছে 300 টাকা হবে, আমি উবেরে উঠছি, আমার ব্যাগ নিয়ে উঠতে হবে। আর তখন মা না বুঝতে পারিনি, মা ভেবেছে কয়েকটা দিনের জন্য হয়তো আসবে। আর ওটাই ছিল আমার প্রথম, মানে আমি 1.5 বছর কোনোদিন আমি বাপের বাড়িতে গিয়ে থাকিনি। স্যার, আমি যখন আসছি একেবারেই আসছি, ওইভাবেই আমার জার্নিটা ছিল। এবং বলি তার কারণ ছিল ওনার মতবিরোধ ছিল, যেটা আমি মেনে নিতে পারিনি। বিয়ে ঠিক যখন আমার হানিমুন থেকে সেরে আসে, আমাকে বলা হয়েছিল তোমার যদি বয়ফ্রেন্ড থাকে তুমি রাখতে পারো। দেন আমি আলটিমেট বলি যে বয়ফ্রেন্ড, আমার মানে হাজব্যান্ড এত ভালো, এত বড় মনের। তো দেন তার কিছুদিন বাদে আবার দেখছি আমাকে না বলে ঘর থেকে বেরোতো, মাকে বলে যেত, আমাকে বলে যেত। আমি তখন মানে মাকেই জিজ্ঞেস করতাম, ওর মাকে, যে ও বেরোলো কোথায় গেল। আমি আর ওকে জিজ্ঞেস করতাম না, কারণ কি যে মানুষটা নিজের থেকে আমাকে যদি না বলে, আবার গিয়ে বলবো, নিজের কাছে ছোট হবো, তো বেরিয়ে যাচ্ছে। তা তখন কি পেছন দিক দিয়ে কি ডাকবো, আমি ভেবেছি ওদের কাজে যাচ্ছে। আমি তখন জিজ্ঞেস করলাম কোথাও গেছে, ও কি বলে গেছে? বলছে হ্যাঁ শোন, একটা কথা বলে রাখি, ঠিক এরকম ভাবে তোকে আমি বলে রাখছি, ওর কিন্তু এক গার্লফ্রেন্ড থাকতে পারে, তাকে কিন্তু তোকে মেনে নিতে হতে হবে, কারণ ও কিন্তু ইন্ডাস্ট্রির ছেলে। তখন আমি একটা প্রশ্ন করেছিলাম যে আচ্ছা তাহলে তো আমিও তো ইন্ডাস্ট্রিতে থাকি, আমি যদি রাখি আপত্তি হবে না তো? তখন উনি বলছে, মানে হঠাৎ একটু ভেবে নিল, বলে কি অত শত জানি না, তাহলে আমাকে কেন বলা হতো? আমাকে বলা হতো যেটা, কালো ড্রেস পরবে না, ঘুমটা দিয়ে থাকবে, সন্ধ্যা 6টার পরে ঘরে ঢুকতে হবে, পারবে না, তার আগে ঢুকে দিতে হবে। অথচ আমার ওপর একটা এক্সপেকটেশন ছিল সংসার তোমায় করতে হবে, কারণ ওর বাবা কিন্তু রিটায়ার। তাহলে ছেলে কি করে? তাহলে ছেলের বক্তব্য হলো উনি বসে খাবেন, কার পয়সায়? বইয়ের পয়সায়। হয়তো আজকে কাজ আছে, কালকে কাজ নাও থাকতে পারে। কারণ অ্যাকচুয়ালি আমি ওকে যেটা দেখেছি অবজার্ভ করে, ওর নিজের প্রতি ভালোবাসা নেই। কারণ কি অ্যাক্ট্রেসরা সাধারণত যখন টাইম পায় জিম করবে, নিজেকে টাইম দেবে, খাওয়া দাওয়া মেনটেন, ও সেটা ছিল না। ওর বিছানার মধ্যে আমি চা দেবো, তারপর ওর বিছানা থেকে নামবে। 12টা বাজলে দুপুরবেলা বাবাকে ও বলবে আমাকে কফি করে দেবে। আমি যখন বিয়ের পরে বলতে গেছিলাম বাবা কেন করবে, আমি করে দিই, আমি তো এসেছি, বাবাকে কেন বলছি? কারণ আমি ওইভাবে বড় হইনি যে বাবাকে অর্ডার করবো। দেন ওর মা রান্নাঘর থেকে বলেছিল যে আচ্ছা বাবা করে দিলে অসুবিধা কি আছে, কফিটা ভালো করে তাই জন্য করে। তখন আমি বুঝলাম যে ছেলেকে দোষ দিয়ে লাভ নেই, মাই তৈরি করে দিয়েছে ছেলেকে, মেন্টালিটিটা পুরো শেষ করে দিয়েছে। আমরা কিন্তু তৈরি করি তখন থেকে, যখন 16-17 বছর বয়স হয় একটা সন্তানের, তখনই কিন্তু ভালো খারাপের টাইমিংটা আসে।
তখন যদি আমি ছেড়ে দিই না, তখন তারপরে আটকাতে পারবো না তাকে। তার জায়গাটা তখন থেকে ওর গার্লফ্রেন্ড শুরু হয় জীবনে। আমি তখন জার্নিটা জানতে পারি ওই। হ্যাঁ, এবং যেই ঘরটা ছিল আমাদের, মানে আর কি বলবো, ওখানে মানে ওর গার্লফ্রেন্ড মানে বিয়ের 4 মাস বাদে যখন আমি জানতে পারি যে ওর একটা 10 বছরের বন্ধু, বলে সকল বন্ধু, অ্যাকচুয়ালি বন্ধু না ওটা, আমি যখন দেখতে পাচ্ছি ও বাথরুমে গেছে আর ওখানে লেখা উঠেছে কি রে তোর বউ কি সামনে আছে, ফোন করবো না এখন, আমার একটা মাথায় চলে যে কি হলো ব্যাপারটা, তখন তো নতুন বউ। আমি জাস্ট ভালো করে দেখলাম যে ওর পাসওয়ার্ডটা কি, ওর হাতের যে ইয়েটা, আমরা যখন একটা জায়গায় বারবার করি না স্ক্র্যাচ করতে করতে ওই জায়গাটা বসে যায়, ওটা আমি দেখে আমিও নিজে একবার ট্রাই করতে গিয়ে ভগবান আমাকে সেটা দেখিয়ে দিল। দেন সব স্ক্রিনশট করে আমার মেল করে দিই আমার নিজের কাছে, করে আবার ওখানে আমার ডিলিট করি। ওর ফেসবুকে যা যা কথা হয়েছে কনভারসেশন কিচ্ছু ডিলিট করেনি। আমার বক্তব্য সেটা না, তুমি থাকতেই পারে, মানুষের লাইফে পাস্ট হতেই পারে, হয় তুমি বলো নয় তুমি ডিলিট করো। ও অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে গাড়ির হাতে কোনোদিন পড়ে যাবে এটা। আচ্ছা। এবং ও যখন ঘরে ঢুকছে চান করে এসে, আমি তখন ডাইরেক্ট একটাই কথা বলেছিলাম, ওর সাথে তোমার কতবার শয্যা মানে বিছানায় শুয়েছো, আমি ডাইরেক্ট এই কথা। তার কারণ হলো ওখানে কিছু লেখা, কিছু ভিডিও স্ক্রিনশট আমি দেখে নিয়েছিলাম, যেটা আমার বিয়ের 1 মাস আগের ঘটনা। তো বিয়ের দিন ওদের কনভারসেশন হচ্ছে, তোর বিয়ে হয়ে গেছে আমাকে জানাস কি, আর সেদিন ছিল বিয়ের রাতে, মানে বুঝে নিই ওদের কথা হচ্ছে। বউ ভাতের রাতে ও বাথরুমে দাঁড়িয়ে ঝগড়া করছে, আমি বসে আছি ফুলসজ্জার রাতে খাটে অপেক্ষা করছি। তারপরে আসি আস্তে আস্তে এই জার্নিগুলো ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, তো মানে আরো গাঢ় হয়ে যাচ্ছি। আমাকে তখন সব কথাটাই খুলে বলে, এটা ওর প্লাস পয়েন্ট যে হ্যাঁ, আমি তখন একটাই কথা বলছিলাম, তুমি শুধু বলো আমি তোমার লাইফে কত নম্বর। কারণ আমি 3-4টা একসাথে দেখছি, আমি না ঘুরিয়ে ফেলছি, মানে এটা বন্ধু নাকি, এদিকে বলছো বন্ধু, তাহলে এদিকে এসব কথা কেন? আমি বন্ধু ডেফিনেশন অন্য কিছু বুঝি, যে আমার বিপদে থাকবে, আমি এটাকে বন্ধু মনে করি। দেন আমার মাথা থেকে বেরিয়ে গেল যে বন্ধু মানে এটা যদি হয়, তারপর থেকে আমার মাথায় ঢুকে গেছে যে ও যেখানেই যায়, মানে কারা আছে তাদেরকে মানে চিনি তো, আমার বউ ভাতে এসেছিল তো তারা, এটা আমার মনের মধ্যে চলতো। কাজ করতে যেত, এটাও বলেছে মুম্বাইতে গিয়ে যে আমি ওখানে থাকবো, একজন মহিলার ঘরে থাকবো, সে আমার বোন। আচ্ছা ভালো, রুম আছে তো, মানে আরেকটা রুমে শোবে না, একই বিছানায় শোবো, আবার কি বোনের সাথে। এটা যদি আমার হতো, আমি তো কখনো ভাবতেই পারি না যে আমার নিজের দাদার সাথে বিয়ের পর আমি তার বিছানার সাথে আমি শুতে যাবো, এটা তো হতেই পারে না। এটাও ছেড়ে দিলাম। ওর মা শিখিয়ে দিয়েছে ওকে যে হয়তো দরজা খুলে ঘুমাবি, একটা অবধি ও অন্য ঘরে কথা বলে সবার সাথে। দেন আমি এই ঘরে থাকতাম, আমি ঘুমিয়ে পড়তাম, ও দরজাটা খুলেই ঘুমাতো। ওর মা ওকে শিখিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটা মাসে জিজ্ঞেস করা হতো আমাকে ওর মা, তো পিরিয়ডস হয়েছে তো, যেটা আমার জীবনে মানে ওরা চায়নি মানে আমার সন্তান হোক। এবং ওর মা যেটা আমি দেখতাম, অর্ডারের পর অর্ডার সব আমি মেনে নিয়েছি, শুধু একটাই কথা বলতো, তোকে কিন্তু কাজ করতে হবে, নইলে এই সংসার দাঁড় করানো যাবে না। মানে আমার ভিতরে যে কি চলতো সেটা আমি কাউকে বলাতে পারতাম না। এবং এমন মানে দিন গেছে 2021-এ লকডাউন, মে মাসে, কাজের লোক নেই, তার মধ্যে আমি অলরেডি জেনে গেছি আমার হাজবেন্ড কি ধরনের মানুষ। ওর চুল কাটার টাকা ছিল না, ও গাঁজা খেত, সব টাকা পয়সা আমি ওকে দিয়ে দিতাম যে বাবার কাছ থেকে চেয়েও না, তোমার কাছে তো নেই, আমি দিচ্ছি। এবং নতুন বউ হয়ে এসছি, আমি দেখতাম না যে মাসে গেলে বাবাকে টাকা দিত, আমি বলতাম অন্তত 2-3 হাজার টাকা দাও, দেখবে বাবা রিটায়ার মানুষ তো, সব কিছু উনি করছেন, অ্যাটলিস্ট ওনার মাথাও তো এটা চলছে যে আরেকটা মেয়ে ঘরে ঢুকেছে, আরেকটা দায়িত্ব ওনার ঘাড়েও যদি আমার উঠতে হয়, এর থেকে বড় লজ্জার কিছু নেই, এটা আমি মনে করি। কারণ আমি ওইভাবে বড় হইনি। দেন তাহলে তোমার বিয়ে করাটাও উচিত ছিল না। না, আমি তোমাকে বিয়ে করেছি আমাকে তো সংসারটা তুমি ধরবে, এটা ছিল তার টার্গেট। দেন আমি ওর বাবাকে আমি সবসময় আমি সাপোর্ট দিয়ে গেছি। আমার প্রথম বিবাহবার্ষিক আমার টাকা দিয়ে দিলাম, লোক খাওয়াতে হবে, সব ফ্যামিলির মধ্যে ওর বাবাই বাজার করেছে, কারণ আমি দেখেছি উনি ভীষণ ভালো অর্গানাইজ করতেন। এবং ওনার সাথে আমার সম্পর্কটা না বাবা মেয়ে সম্পর্ক ছিল। আমি ট্রমায় চলে গেছিলাম যখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, কারণ আমার ওর থেকে কষ্ট পেয়েছিলাম আমার বাবা নেই আমার জীবনে। কারণ কি 7 বছর বাদে আমি বাবার ডাকটা পেয়েছি। এবং যখন ওর মা আমার ডিভোর্সটা চাইছে যে তোর সাথে থাকবে না, তোরা বন্ধুর মতন থাকিস,
বন্ধু কারা থাকে? আমার তো এই অভিজ্ঞতা নেই যে ডিভোর্সের পরে বন্ধু থাকা যায় বলে। জানি না এটা নতুন কনসেপ্ট কিনা, এখনকার সোশ্যাল সাইডে অনেক কিছু কনসেপ্ট আসছে। যাই হোক, তো দেন আমি বলেছিলাম এটা তো হওয়া সম্ভব না, ভাঙাটা খুব সহজ কিন্তু জোড়াটা কিন্তু অতটাই অনেক ধৈর্য লাগে। আমি ওকে একটা কথা বলে এসেছিলাম যে তোমার পা ধরছি, তোমার দরকার হলে তুমি আরেকটা ঘরে শোবে, আমি আরেকটা ঘরে শোবো, বাইরের মানুষকে বুঝতে দিও না যে আমরা আলাদা আছি। এর থেকে বড় কষ্ট কিছু না। সব থেকে বড় কষ্ট হলো 7 বছর বাদে আমি বাবা ডাকটা পেয়েছি, ওটা ছিনিয়ে নিও না। এটার হাই খুব বাজেভাবে তোমার লাগবে, আমি চাই না সেটা। এবং ওর বাবাকে আমি চলে আসার দিনও ভাত বেড়ে দিয়েছি, ওকেও ভাত বেড়ে দিয়েছি। এবং ওর মা 4টের সময় খেতে বলে ওর বাবা আমাকে এত কেয়ারিং, কোনোদিন মানে খালি পায়ে আমাকে ঘরে হাঁটতে দেয়নি। মানে আমি স্নান করে উঠলে উনি খেতে বসবে, আমিও ওনাকে খাইয়ে আমি নিজে খেতাম। কারণ কি আমি দেখতাম আমাদের বন্ডিংটা খুব ভালো ছিল, টাইম মেনটেন। মানে সকালবেলা উঠে আগের দিন বলতো যে কি খাবে, মানে এই ব্যাপারটা না, আমি ওই বাবা ব্যাপারটা ওনার কাছে, ওনাকে দেখে আমার এই বিয়েতে হ্যাঁ করা। দাঁড়িয়ে মাঝে আমি একটা প্রশ্ন তোমাকে করছি। তুমি যখন জানলে তোমার হাজবেন্ড এরকম, তাহলে তুমি তারপরও একটা লোকের সাথে কম্প্রোমাইজ করে থাকলে এই পার্শ্ববর্তী কারণগুলোর জন্য? এক্স্যাক্টলি, মানে হয় না যে আবার হারাবো, আবার একটা ফ্যামিলি হারিয়ে ফেলবো, মানে গোড়াটা না খুব টাইম লাগে গড়তে। আমি ভেবেছিলাম যে না ঠিক আছে, আমি সব মানিয়ে নেবো, ও যদি যা খুশি করুক। কিন্তু হয় না, যতই হোক হাজবেন্ড তো, কে আবার কারোর সাথে যা হয় সেটা আবার দেখবো। ঠিক আছে, ভগবান আমাকে সেই হয়তো ক্ষমতা দিয়েছে দেখার জন্য, আমি সেটা দেখেওছি। যখন চলে আসি 1 মাসের মধ্যে একটা কাগজ পাঠিয়ে দিল ডিভোর্সে, তখন আমি বুঝলাম এটা পুরো প্ল্যানিং ছিল এদের মার ছেলে। এবং আমার নামে বলা মানে বলতে হয়েছে যে আমার পেছনে যে সবাইকে তো জিজ্ঞেস করেছে যে কি হলো, তখন বলছে মেয়ে তো নিজের থেকেই পালিয়ে গেছে, মেয়ে তো সব নিয়ে চলে গেছে। যেদিনকে আমি আসি সব নিতে 1 মাস বাদে আমাকে ওই জার্নিতে কাগজ আসার পরে তখন বলেছিল তাড়াতাড়ি নিয়ে যাও, আমার শুটিং আছে, আমি চলে যাব রাজস্থানে। আমি যখন মাইনর স্ট্রোক হয়, আমি বিছানায় পড়ে আছি, আমাকে তো দেখতে তো আসেনি, ও থাইল্যান্ডে গেছে একজন মহিলাকে নিয়ে, যার সাথে আমার আসার আগে এই বাড়িতে সম্পর্ক শুরু হয়। এবং তারা 2 জন থাইল্যান্ডে ঘুরছে। আমি স্ক্রিনশট করি, আমার এতটা আমার প্রুফ আমি সব রেখে দিই, প্রিন্ট আউট করি, কারণ এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। একদম ডে 1 থেকে দিয়ে কি ও কি করেছে আমার সাথে। আলটিমেট আমি দেখলাম পুরোটা, যখন আমি একটা ব্রাঞ্চ ফাইল করে রেখে দিয়েছি এবং যখন দেখলাম 1 মাসের মধ্যে কাগজ চলে এসেছে, এবং তার আগে আমি যেদিনকে আসি তার 2 দিন বাদে ওর শাশুড়ি আমাকে বলা হয় যে ডিভোর্সের ব্যাপার এবং বন্ধুর ব্যাপার, বন্ধুর মতন থাক। তারপরে বলছে যে আমাকে বলেনি, বাইরের লোককে তো কৈফিয়ত দিতে হবে। গোছানো শুরু করলো নিজের একটা রচনা যে মেয়ে নিজের থেকে চলে গেছে এবং মেয়ের আগে অলরেডি বিয়ে ছিল, আমাদেরকে জানায়নি, ওর মা ওর দাদা আমাদেরকে জানায়নি। এবার এখানে আমার প্রশ্ন আসে, তাহলে তো তোমার ছেলে কটা বিয়ে ছিল তবে, তাই না? তো এখানে যেহেতু ভালোবাসা যদি ও বলে থাকে যেখানে আমার পাস্ট ছিল একটা, এবার আসি, প্রত্যেক মানুষের পাস্ট থাকে, তো একটা সম্পর্কে যেতে গেলে পাস্টটা বলে। আর সেই পাস্ট ছিল 2012-13-তে আমার বাবা মারা যায়। 2012-তে আমার যে জীবনে ছিল তার ক্যান্সার হয়, এবং ক্যান্সারের জন্য কি হয়, সামহাউ সিচুয়েশনটা এমন একটা জায়গা তৈরি হয়, তার বাবা ওখানে একটা ছোট্ট অ্যাটাক হয়, শ্মশানে অসুস্থ হয়ে যায়। যেহেতু একটা মাত্র ছেলে ছিল যে সংসারটা ধরে রাখতো, তো ক্যান্সারে মারা গেছেন। তখন আমি চুল কেটে ওনাকে দিয়েছিলাম, বিকজ ও চেয়েছিল যে তোর চুলটা আমার অন্তত দিস, লাস্ট ওটা যেন আমার স্পর্শে থাকে। তো আমি পৌঁছাই, আবার ওই দিনটা ছিল 2012-23 অক্টোবর, দশমীর দিন। সকালবেলা ভোরবেলা আমাকে যেতে হচ্ছে শ্মশানে, বাড়ির থেকে ভোরবেলা ঠাকুর দেখতে যাচ্ছি, কারণ আমার বাবা সেটা জানে না, বাবাকে বলতে পারিনি। আমি যখন ফিরি, ওই সিচুয়েশনটা যেটা ঘটনা ঘটেছিল, ওর বাবাকে সবাই ধরছে, কিন্তু ওই ভাই বোনরা কাজিনরা কেউ কাজ করতে হবে 1 বছরে, যার জন্য গিয়ে ধরছে না মুখে আগুনটা। পুরোহিত বলছে দেরি হয়ে যাচ্ছে, আপনারা কেউ আসুন, একজন তো ভাই বোন আসুন। আমার না মাথা তখন কাজ করেনি, আমি গিয়ে বলেছিলাম বলুন কি করতে হবে। দেন আমাকে বলেছিল তুমি কে? আমি একটাই কথা বলেছিলাম যে সব সম্পর্কের নাম হয় না, আমার সময়টা খুব কম, আপনি বলুন করতে হবে। তো এইদিকে ফোন করে যাচ্ছে বাবা, কোথায় কটা ঠাকুর দেখলি, আমার মাথা পুরো 2 দিক দিয়ে একটা 500 চাপ। তো দেন আমি কাজটা করলাম, ওই জীবনে প্রথম
ওরকম কাজ আমি জীবনে ভাবতে পারিনি এরকম দিন আসবে। তো হয়তো আমি বিশ্বাস করি কোনো জন্মের হয়তো আমার কাজ বাকি ছিল ওর জন্য, যার জন্য আমি এটা ওই মুহূর্তে করছি। এবং যখন আমি বেরিয়ে আসছি আমি একদম মনে পড়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তো তার কিছুক্ষণ বাদে ওর বাবা মানে অস্থিটা ধরেছে, শরীরটা তো একদমই অবস্থা খারাপ। দেন আমাকে ফোন করে, কাট্টু করে আমি বাড়িতে আসি। আমি বাড়িতে কি করে আসি বলছি, পেছনে দেওয়াল থেকে আসি। আর পেছনে আমাদের বাড়ির পেছনে নিম গাছ আছে, আমি নিয়ম ভীষণ মানি। নিম গাছটা নিলাম, মাকে বললাম পেছন থেকে আমাকে একটা দেশলাই দাও, বাথরুমে ঢুকলাম, কারণ কি স্নান করে এইসব নিয়ম করতে হবে। আমি যেখানে বলতে পারছি না সেখানে আমাকে সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। দেন লক্ষ্মী পূজার ঠিক কিছুদিন বাদেই কাজ হয়, আমাকে ফোন করে বলে, আমি ছোট্ট করে বলে দিই কাজটা আমাকে করতে হয়েছিল, কারণ যেহেতু মুখে আগুন দিয়েছিলাম। হ্যাঁ, দেন আমি কাজ করতে যাই, কি করে আমার বাবার পাজামা পাঞ্জাবি পরে, বাড়ি থেকে সেদিনও বলে বেড়াই না। বাবা তখন বাইরে একটু কাজের জন্য গেছিলো আর আমিও বেরিয়েছিলাম। একটা মানে সুযোগ ছিল যে ওই মুহূর্তে আমি কাজটা করে নিতে পারবো। দেন আমি কাজ করতে গেছি, এমন কপাল যে ছেলেটার মা আমাকে মানে দেখে 2-3 বার অসুস্থ হয়ে যায়, আমাকে সারাক্ষণ এইভাবে জড়িয়ে ধরেছিল। আমার কাজ করে আমি চলে আসি এবং আমি ঠিক করি না এই মায়াটাকে আমার ত্যাগ করতে হবে, নইলে আমি আবার ট্রমায় চলে যেতে পারি, মানে এটা তখনকার সিচুয়েশন। দেন আমি তাদেরকে বলি, এবার ওনারা যেহেতু একটা সন্তান ছিল বলে ওনারা চেয়েছিল আমাকে অ্যাডাপ্ট করতে। আচ্ছা, তো দেন আমি বলেছিলাম সেটা আমি পারবো না, কারণ কি আমার দাদু শিখিয়েছে যে একটা আঙ্গুল কাটলে যে ব্যথাটা হবে আরেকটা আঙ্গুল কাটলে তো একই ব্যথা হবে, হতে পারি আমরা 2 ভাই বোন, তাই না? তো দেন আলটিমেট আমি বলেছিলাম আমাকে মায়াটা ত্যাগ করতে হবে, কারণ কি আমি যদি ওখানে চলে যাই দেন আমি ট্রমায় চলে যাবো তোমাদেরকে ভালো রাখতে গিয়ে, ঠিক আছে? তারপরে আমি সিম ভেঙে দিই, আমার কিছু করার ছিল না, আমি সম্পর্ক আর রাখতে পারলাম না নিজের সাথে। দেন বাবা একদিন আমাকে জিজ্ঞেস করছে, এখনো মনে পড়ে যে একটু ওকে ডাকতো, কাকে ডাকবো, ও তো এই সিচুয়েশনে এখন নেই, অনেকটা দূরে, বাবা সেই জার্নিটা নিতে পারি। মানে বুঝতে পারছি যে মেয়ের কি গেছে, তাহলে মেয়ে ওই দিনগুলো কোথায় কোথায় ছিল তখন রিলেটেড করতে পারছে সব সাথে। দেন হঠাৎ একদিন বাবা একটু অসুস্থ হয়, তার ঠিক 1 মাস বাদে, তারপর 6 মাসও আমার বাবা বাঁচতে পারেনি। কিন্তু আমাদের বাড়ির মতো একটা মানুষই সব জানতো এবং আমি আমার কাছে পরিষ্কার ছিলাম। মারা যাবার আগে আমার বাবা ক্ষমা চেয়ে গেছিলো যে আমি তোকে চিনতে পারিনি, বাট তুই শুধু দিয়ে গেছিস আমাকে, কোনোদিন মুখ ফুটে বলিস নি যে কি গেছে তোর জীবনে। যাই হোক, আমি আশীর্বাদ পেয়েছি বলে আজকে এখানে বসে আছিস। আরেকটা ছোট্ট করে কথা বলি, যে আমাকে বলা হয়েছিল যে আমার ওই জার্নিটা যেটা ঘটেছে, যেটা আমি বললাম আপনাদেরকে, ওই ঘটনাটাকে এমনভাবে তৈরি করেছিল বাক্য রচনা অ্যাজ ইফ আমার বিয়ে হয়ে গেছে। এর মানে তো বিয়ে নয়। কেউ যদি সিচুয়েশনটা ওরকম করে, মানুষ বাধ্য হয় বিবেকে নাড়া দেয় বলে ওই কাজটা করতে, তাই না? তো যাই হোক, তো আমার ফ্যামিলি যখন টেনে আনলো যে তারা জেনে শুনে এরকম বিয়ে দিয়েছে, বিয়ে হয়ে গেছে, প্রমাণ তো দিতেই পারিনি, আলটিমেট নিজেরা গর্তে পড়লো। আমি ডোমেস্টিক্যাল করি। তারপরে যখন জানতে পারি আমার কাছে রেকর্ড এসে যায় ওর মা যা যা বলেছে, কারণ একটা তো প্রমাণ লাগে সবকিছু করার পেছনে। দেন আমার ওই ডোমেস্টিক্যাল করি এবং মার ছেলে ফেসে যায় অলরেডি, কারণ কি ফাঁসা ছাড়া কোনো, আমি মিউচুয়াল ডিভোর্স দিতে পারতাম, বাট দেখলাম না, যেখানে আমার সম্মান উঠেছে, একটা মেয়ের পেছনে মানে কালিমা দিলে যে কত কষ্টে সেটা আমি নিজে জানি। আর আমি জার্নিটা 4 বছরে আমার কোর্টে কাউকে আমি দাঁড়াতে দিইনি, আমার ফ্যামিলিকে আমি একা গেছি, একা এসেছি। প্রত্যেকটা মাসে মানে হিয়ারিং 2 মাস অন্তর অন্তর, সেই কষ্টটা সবসময় মুখে হাসি, কি হচ্ছে না ঠিক আছে আমি ভালো আছি, কারণ কি আমাকে ভালো থাকতে হবে। আমি দেখেছি আমার নেগেটিভ মানুষগুলো তখন চিনতে পেরেছি কারা আমার আপন, কারা আমার পর। আমার বন্ধুদের কেউ আমি দেখলাম আমার পেছনে এক কথা বলছে, আমার সামনে। আমি তখন দেখলাম যে আমার জার্নিটা খুব শক্ত পাহাড়ের মতো, পাহাড়ে উঠতে গেলে কিন্তু একজনই ওঠে। সুতরাং ওই মানুষগুলো যদি পড়ে যায় দুঃখ করো না, ওরা নেগেটিভ মানুষ ছিল। তাহলে আমরা আজকে একটা কথা কিন্তু গার্গীর সাথে বলবো না, গার্গীর থেকে শুনে একটা কথা কিন্তু আমরা জানতে পেরেছি যে প্রতিদিন রাতের পরে কিন্তু সকাল হয়। সুতরাং তোমার জীবনে যা ঝড় আসবে, যা কিছু আসবে, নিজের জায়গাটা শক্ত রাখবে এবং লক্ষ্যটা স্থির থাকবে যে না, আমাকে এরপরে এগোতে হবে। আবার আমরা এতক্ষণ শুনলাম গার্গীর ব্যক্তিগত জার্নি, এবার আমরা একটু প্রফেশনাল জার্নিতে যাই। গার্গী, তুমি তো বললে স্ক্রিপ্ট রাইটার যে শিখেছিলে, স্ক্রিপ্ট রাইটার, তারপরে তুমি ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলে, তো প্রথম কি কাজ করতে?
টিভিসি অ্যাড করলাম, সিরিয়ালের কাজ। না তুমি ফ্লোরে তুমি হ্যাঁ আমি আস্তে আস্তে আসছি, শর্ট ফিল্ম করলাম। করতে করতে সিরিয়ালে যখন কাজ করা শুরু করলাম প্রথমে, তখনই অ্যাজ আ অবজারভার, ঠিক আছে, কারণ সিরিয়াল প্রথম, তার জন্য তো আমার অবজার্ভ করতে হবে। আমাকে আমার নিজের সামনে ঘটনা যে হিরোইনের জুতো হাতে নিয়ে আমি ওনাকে দিয়ে আসছি, এরকমও দিন গেছে। একতলাতে স্টুডিও, মানে ছাদটা হলো 5 তলা, হয়তো আউটডোর, মানে ছাদটা দেখানো হবে। একবার থেকে মানে প্রায় 10-12 বার আমাকে উপর নিচ করানো হতো, বিকজ মানে নতুন আসলে একটু তার উপর বেশি চাপিয়ে দেওয়া আর পারিশ্রমিকটা কম দেওয়া, এই ব্যাপারটা ছিল। আর হয়তো এখনো অনেক জায়গায় আছে, নাম বলবো না। দেন আলটিমেট আমার এটা না শেখা হতো। এবং এরকমও হয়েছে, আমি ভাতের থালা নিয়ে খেতে বসেছি ডিরেক্টোরিয়াল রুমে, আমাকে বলছে ইশারা করে তুই এখান থেকে থালাটা নিয়ে বেরো। আমাকে যেহেতু ইশারা করেছে, আমি ইশারায় বললাম আচ্ছা ঠিক আছে। আমি না জিজ্ঞেস করিনি, আমি অভিজ্ঞতাটা সঞ্চয় করলাম। আমাকে ওই থালাটা নিয়ে আমাকে প্রোডাকশনের লোক বলছে তুমি ওদিকে গিয়ে বসো, যারা টেকনিক জিনিসগুলো দেখে, যেরকম লাইট ধরে, আর্টের কাজগুলো করে, যারা বসে, ছেলেরা বসে, ওই মাঝখানে গিয়ে আমি খেতে বসেছি। একটা মেয়ে ওখানে বসে খাচ্ছে। দেন যা হয় আমাকে সেটাও মেনে নিতে হবে। দেখছি যে টেবিলটাও পরিষ্কার নেই, এঁটো পেটোর মধ্যে মাছের কাঁটা পড়ে আছে। আমাকে ওখানে বসে আমি খেয়েছি, হাসি মুখে খেয়েছি, কারণ কি আমার জার্নিটা ছিল আমাকে কিছু তো করতে হবে না, আমাকে নিজেকে প্রমাণ দিতে হবে। কারণ কি আমার বাড়িতে কেউ, মানে বলবো না সাপোর্ট ছিল না। অ্যাকচুয়ালি আমার বাবা বেঁচে থাকতে কোনোদিন চাননি ইন্ডাস্ট্রিতে মানে আমার মেয়ে অন্তত কষ্ট করুক, কারণ কি উনি পুরোটা জানতেন জার্নিটা, এবং উনি চলে যাবার পরেই আমার এই জার্নিটা শুরু হয়। কারণ উনি থাকাকালীন আমি থিয়েটার করতাম, নাটক করতাম, লুকিয়ে করতাম। এখনকার দিনে তো আরও হচ্ছে যে লুকিয়ে প্রেম করে, আমি লুকিয়ে থিয়েটার করতাম। আর লুকিয়ে আমি বিয়ে বাড়িতে ক্যামেরা ভাড়া নিয়ে আমি ফটোগ্রাফি করতাম, যেটা 2006 থেকে এটা কেউ জানতো না। ওটা আমার জার্নি শুরু হয় 2006 থেকে। টাকা মানে অ্যাচিভ করার জন্য মাসে মাসে টাকা হাত খরচা, যাতে আমার বাবার কাছ থেকে না চাইতে হয়, এবং বাবা কোনোদিন আমাকে টাকা দিত না। ওইভাবে আমি তৈরি হয়েছিলাম নিজের মেন্টালিটি। তাহলে আমরা গার্গীর কাছ থেকে আজকে একটা কথা জানলাম, কিন্তু যে কোথাও পৌঁছাতে গেলে না ছোট 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 কাজগুলো দিয়ে শিখে তোমাকে এগোতে হবে। গার্গীকে আর একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি তো বহু অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করেছো, তাই তো? যে এমনকি কোনো বা অনেক অভিনেতা অভিনেত্রী কাছ থেকে দেখেছো যে তাদের অনেক দূর যাওয়ার জায়গা ছিল, তো তারা যেতে পারে, তো তাদের সাথে কিছু ঘটনা আমরা শুনি। নাম বলবো না, আছে অনেকেই আছে, তার মধ্যে একটা উদাহরণ দিই। জার্নিটা বেশিরভাগই মেয়েদের দেখি, বিয়ের আগে একটা জার্নি, বিয়ের পরে আরেকটা জার্নি, বিয়ের পরে হয়ে গেলে না ওরা আর এগোতে পারে না কিছুটা সংসার বাঁচাতে গেলে। এরকম দিন গেছে এবং বলেছে আমার সংসার এরকম হচ্ছে, আমাকে পুরো দেখতে হয়। এমনও অ্যাক্ট্রেস আছে আমাকে এসে বলেছে যে বাবু আমার হাজবেন্ড আর কিছুদিন বাঁচবে, আমাকে সংসার দেখতে হবে, আমি 2 ছেলেকে দেখতে হবে, আমি চাইলে কিন্তু আরেকটা বিয়ে করতে পারি, কিন্তু আমি ওর শেষ দিন অবধি আমি ওর পাশে থাকবো। মানে এরকম জার্নিও গেছে। আমি তখন ভাবলাম যে কোনো সময় নিজের দাড়িপাল্লাটাকে ভারী করবেন না, ভাববেন না যে আপনি দুঃখী, আপনি বাইরে বসুন, রাস্তায় দেখবেন আপনার থেকে খারাপ অবস্থা অনেকে আছে, আপনি অনেক ভালো আছেন। এটা আমি মনে করি যে যতটা মনে করবেন জিনিসটাকে ছোট, তত ভালো থাকবেন। ছোট জিনিসটাকে বড় আকারে দেখে তো কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না। গার্গীর কাছ থেকে কিন্তু সত্যি ও আমার থেকে অনেক ছোট, কিন্তু আর একটা জীবনে ভীষণভাবে জরুরি গুরুত্বপূর্ণ লেসন আজকে আমরা ওর কাছে শিখলাম। যে লড়াই যদি তোমার জীবনে আসে, সেটা কিন্তু সৎভাবে লড়াইটা শেষ করো। ওই লড়াই জীবনে প্রচুর আছে বলে ফেলে কিন্তু ময়দান ছেড়ে চলে যেও না। এবং তুমি যদি মনে করো যে এটা থেকে কিছু ফল হবে না, না নিশ্চয়ই ভালো, তো নিশ্চয়ই কিছু আছে, তাই তো? একদম ধৈর্য, একদম তোমাকে কোনো কিছু কাজ করতে গেলে ধরতে হবে, তোমার পেশেন্স আনতেই হবে। এবার আমরা একটু গার্গীর আবার একটু চলে যাই, অন্য কিছু জিজ্ঞাসা করি। গার্গী কি খেতে ভালোবাসো? মানে ভীষণ কঠিন প্রশ্ন আমার জীবনে। আমি মনে করি আমি নিরামিষ খেতে খুব ভালোবাসি। রান্না করতে পারো?
রান্না করতে পারি। আচ্ছা। নিরামিষ খেতে ভালোবাসি। আচ্ছা। কারণ ছোটবেলা থেকে নিরামিষ খেতে ভালোবাসি। আর বর্তমানে আমি ডিম মাংস খাই না, তার পেছনে আমার দীক্ষা নেওয়া কামাখ্যা মায়ের। মাছটা খাই ওই মাসে একবার, ব্যাস এটাই হলো জার্নি। খাবারের প্রতি আমার কোনো ই নেই, আলু সিদ্ধ ভাত সিদ্ধ দিলেও আমি খেয়ে খেলাম। তাহলে গার্গীর কাছ থেকে কিন্তু আমরা খাবার দাবারের বেশি কিছু, কারণ অনেকে তো বলে আমি এই জিনিসটা খেতে ভালোবাসি সেরকম, কিন্তু তাহলে গার্গীকে বলবো গার্গী হচ্ছে খাদ্য রসিক না। গার্গী তো ইন্ডাস্ট্রিতে আছে, ইন্ডাস্ট্রিতে তো প্রচুর বন্ধু বান্ধব আছে। ইন্ডাস্ট্রির বাইরে যারা বন্ধু বান্ধব আছে সচরাচর আমরা শুনি যে ফিল্ম লাইনের লোকেরা নাকি সব সময় না, তারা নাকি তাদের আলাদা বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারে না। তো তোমার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ আছে এই ব্যস্ততার মধ্যে? এটা তো সত্যি যে ব্যস্ততার মধ্যে যোগাযোগ হয়ে ওঠে না, কিন্তু সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করতে হবে সেটা তুমি কতটুকু তাকে সময় দিতে পারো। আমার ফেসবুকে যদি 5000 মানুষ থাকে, মানে 5000 মানুষ কিন্তু আমার বন্ধু না। কাদেরকে আমি পাবো সে হলো আমার কাছে বন্ধু, ওই একজন কি দুইজন ওই লিস্টের মধ্যে। আর তাদেরকে আমি টাইম দেব তখনই যখন আমি দেখতে পারবো সে আমার অসময়ের সাথে। আমি এখনো যেখানেই থাকি তারা আমাকে একবার ডাকলে আমি চলে যাবো, সেটা তারাও জানে আমিও জানি। আমি ডাকতে তাদেরকে পাবো। এর ইন্ডাস্ট্রির বাইরে বলছে আমার ছোটবেলার বন্ধুরা, 30 বছরের বন্ধুত্ব, আমার বয়সের সমষ্টিও আছে 37 বছরের বন্ধুত্ব। আমি জানি পাবো তাদেরকে আমি পাশে। আর ইন্ডাস্ট্রির বন্ধুরা প্রচুর, সেই হিসাবে প্রচুর, যে আড্ডা দেওয়ার জন্য। কারণ কেউ কাউকে মাথা ঘামায় না, কারো পার্সোনাল নিয়ে কোনো জানা, শুধু গান বাজনা, কিরকম চলছে কি কাজ করছে, শুধু কাজের ব্যাপার, যার জন্য নিজেকে না মানে ভুলে থাকা যায়। আর আমি ওইটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। ওটা যদি না থাকতো হয়তো আমি জানি না আমি কোথায় থাকতাম। আর একটাও জিনিস কিন্তু গার্গীর থেকে শিখলাম, আমরা কত কিছু শিখছি গার্গীর থেকে, যে নিজেকে ব্যস্ত রাখো তাহলে কিন্তু খুব ভালো থাকে, তাই তো? এক্স্যাক্টলি, মানে নিজেকে ব্যস্ত। তো এত কিছু শোনার পর না গার্গী আমার খুব লোভ হচ্ছে গার্গীর কাছ থেকে 2 লাইন কিছু গার্গীর তার লেখা, যদি গার্গীর মনে থাকে 2 লাইন কিছু, খুব ইচ্ছা করছে যে আমি শুনবো, আমার দর্শকরাও সবাই একটু শুনবে। বহু দরজায় কড়া নাড়িয়েছি সেদিন পাত্তা কেউ দেয়নি, বহু দরজায় কড়া নাড়িয়েছি সেদিন পাত্তা কেউ দেয়নি, আজ তাদের সামনে দাঁড়িয়ে চিনতে কেউই পারিনি। একদম ভীষণ একটা কিন্তু খুব দামি কথা কিন্তু আমরা গার্গীর কাছ থেকে শুনলাম। গার্গীর কাছ থেকে আরেকটা খুব জানতে ইচ্ছা করছে, গার্গীর দেখা সেরা অভিনেতা অভিনেত্রীকে। আচ্ছা, প্রথমে বলি আমি একটু ছোটবেলা থেকে নাচের ভক্ত। এবার নাচ থেকে শুরু করি। নাচ দেখলে সে যদি হিরো হিরোইন যেই হোক, আমি ক্রাশ খেতাম ছোটবেলায়। প্রথম আমার ক্রাশ হলো টোটা রায়চৌধুরী। ছোটবেলায় বাংলার ইন্ডাস্ট্রি থেকে শুরু করছি। আর আমার প্রথমে আমি যখন টিভিতে দেখতাম মাধুরী দীক্ষিত নাচ করছেন, কোরিওগ্রাফার কে, সেগুলো সরোজ খান জিঞ্জার, তালিম নিয়েছি 14টা, আমি ওয়ার্কশপ করেছি। মানে 1% যদি পারি তো ওনার দৌলতে, আর কিছুই না। আজকে সে মানে আমি তাকে গুরুমা বলে রাখতাম। ওই যে কথা আছে না যে যখন যাকে আঁকড়ে ধরেছি, ওই লাইনটাই আমার মনে পড়ে যায়। আমি যাকে ভালোবাসতে গেছি সে আমার জীবন থেকে সরে গেছে। তো টোটা রায়চৌধুরী আমার জীবনে একটা ক্রাশ ছোটবেলায়। তখন আমার 6 কি 7 বছর বয়স, যখন পূজা সিনেমাটা বেরোয়, ওনার নাচ দেখে আমার খুব ভালো লেগেছিল। কাট টু 2024 নিখোঁজ ওয়েব সিরিজে আমাকে ডাকা হয় অ্যাক্টিং এর জন্য। টোটা রায়চৌধুরীর অপোজিটে আমি দাঁড়িয়ে আছি। আমি তো ফ্ল্যাশব্যাকে চলে গেছি, এবার স্ক্রিপ্ট পড়ছি। উনি এলেন যে আপনার সাথে কি আমার এখন ডায়লগ যাবে, তো সিনটা একবার উনি প্র্যাকটিস করে নিলেন। এবার যাচ্ছি, তো এক টেকেই চলে গেল, যেটা আপনারা দেখতে পারবেন নিখোঁজ ওয়েব সিরিজে হইচইতে, আর বলতে হয়তো লাগবে না। তো এবার আসি মেয়েদের দিক দিয়ে। দেবশ্রী রায়, ওই যে ডান্স, আমাকে তার দিকে টানে। তারপরে যদি বলতে হয়, আমার না ভিলেনে অ্যাক্টিংটাও খুব টানে। যেমন অনামিকা সাহা, মানে অর্পিতা চ্যাটার্জি, যিনি কিনা ভিলেন বলবো না, অ্যাক্ট্রেস। আরও অনেকে আছে যে মানে তাদের না মানে এর মানে এই নয় যে হিরো হিরোইনের প্রতি ক্রাশ খাচ্ছে, তা না। আমার অ্যাক্টিংটা জানা দরকার, যে অ্যাক্টিং ভালো কে করছে, ওই দিকটা আমার মানে টানে, আর কিছুই না। আর যদি বলতে হয় হিরোর দিক দিয়ে, ভিক্টর ব্যানার্জি। তার আগে যদি বলতে হয় উত্তম কুমার, শশী সেন তো আছেই। তো আমি যাদেরকে দেখেছি তাদের নামটাই আগে নিলাম।
তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাদের নামটা নিলাম না, যাদের নামটা সবার আগে নেওয়া উচিত। এবং সব থেকে বড় জিনিস যে কমেডিয়ান অ্যাক্টর, যাকে আমি ছোটবেলা থেকে তার অভিনয় দেখে বড়, এবং সামহাও সে আমার সম্পর্কে দাদু, মানে আমার ঠাকুরদার সম্পর্কে মামা হন, যিনি হলেন ভানু বন্দ্যোপাধ্যায়। এবং এখন দাদু, গৌতম দাদু তো আছেনই, ওনার সাথে এখন কথা হয়, সিনেমার ওরিয়েন্টেড ছাড়া কোনো কথা হয় না। তো অনেক কিছু জানতে পারি, যে ওনার হিস্ট্রি, ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার পরিবারের, আর কিভাবে উনি কিভাবে লাইফস্টাইল করেছেন, সব কিছু জানতে পারি। এইগুলো আমার জানার একটা আগ্রহ থাকতো, যে আর কিছুই না। আমরা একদম অনন্যার শেষ পর্বে চলে এসেছি। তো গার্গীকে আমার শেষ প্রশ্ন, আগামী 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও? 10 বছর বাদে যদি দেখতে হয় গার্গী মুখোপাধ্যায়কে অ্যাজ আ প্রডিউসার হিসাবে, কারণ এই মুহূর্তে যারা স্ট্রাগল করছে তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি, আমি চাই তাদেরকে নিয়ে উঠতে, কারণ আমি কোনোদিন কাউকে পাশে পাইনি। তো যাতে ওই দিনকে আমি সবার পাশে থাকতে পারি, কারণ আমি জানি না আমি কতটুকু কীভাবে ওই দিনটা আমি দেখবো নিজেকে। আমার স্বপ্ন তো এটাই, স্বপ্ন তো দেখাই যায়, ওর জন্য তো আর ট্যাক্স কাটবে না। খুব ভালো লাগলো গার্গীর টোটাল জার্নিটা। এই কম সময়ের মধ্যে হয়তো সত্যি আমরা অনেক কিছু জানতে পারলাম না, কিন্তু যতটুকু জানতে পারলাম, খারাপ কি। গার্গীকে আগামী দিনের শুভেচ্ছা জানালাম, জানি খুব তুমি এগিয়ে যাও গার্গী। আর সবাইকে বলছি, যদি আমার চ্যানেলটাকে, এর ভিডিওটাকে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, যাতে গার্গীর মতন আরো অনন্যাদের জার্নির কথা তোমাদের। সবাই খুব খুব ভালো থেকো। আজকে এইটুকু। নমস্কার। নমস্কার।